কোটি মানুষের ভাগ্য যেখানে নির্ধারিত হয়, যে কক্ষের প্রতিটি ইটের গায়ে জড়িয়ে থাকে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ, হঠাৎ করেই সেই পবিত্র আঙিনা কি পরিণত হলো ব্যক্তিগত অহংকার আর সস্তা থিয়েটারের মঞ্চে। একটি সিদ্ধান্ত, সামান্য কিছু শব্দ, আর তার পিঠে চড়ে বসা এক চরম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সব মিলিয়ে জাতীয় সংসদের ভেতরে ঘটে গেল এমন এক নাটকীয় ঘটনা যা দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রকাশ্য রেষারেষির নেপথ্যে আসলে কোন সুতো টানা হচ্ছিল? পর্দার আড়ালে কোন অদৃশ্য শক্তি পুরো পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল? আজ আমরা উন্মোচন করব সংসদের ফ্লোরে ঘটে যাওয়া সেই নজিরবিহীন সত্য, যা সাধারণ চোখে কেবলই একটি বিতর্কিত, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে এটি একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। ঘটনার সূত্রপাত একটি বাজেট অধিবেশনকে কেন্দ্র করে। সংসদের চত্বরে তখন দেশের অর্থনৈতিক ও নীতিগত নানা জটিল বিষয় নিয়ে আলোচনা চলার কথা, কিন্তু ঠিক তখনই মঞ্চে প্রবেশ ঘটে জামায়াতে ইসলামীর একজন আইন প্রণেতার। তিনি সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি আবাসনের কিছু সাধারণ সুযোগ সুবিধা, যেমন পর্দা, ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওয়েভ ওভেনের মতো গৃহস্থালী সামগ্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আপাত দৃষ্টিতে এটি ছিল অত্যন্ত সাধারণ এবং কিছুটা প্রশাসনিক স্তরের আলোচনা, যা সাধারণত সংসদের গৃহ কমিটিতে হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু ঘটনা এখানেই থমকে থাকেনি, আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। এই সাধারণ এবং কিছুটা আবেগী দাবিটিকে কেন দেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক লহমায় একটি জাতীয় সংকটের মতো করে উপস্থাপন করলো? কেন সাধারণ একটি ঘরোয়া বিষয়কে এতটা কুৎসিত এবং সস্তা ফ্রেমিং এর মাধ্যমে ওই সাংসদ ও তার দলের বিরুদ্ধে এক ধরনের সামাজিক ট্রোলের হাতিয়ার বানানো হলো? সচেতন রাজনৈতিক বিশ্লেষকরা তখনই বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ সমালোচনা নয়, এটি ছিল একটি গভীর ফাঁদ। সংসদের ভেতর নিজের ব্যক্তিগত বা ফ্ল্যাটের সুবিধা নিয়ে কথা বলা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী হতে পারে, কিন্তু একে পুঁজি করে সংসদের বাইরে যে নোংরা খেলা শুরু হলো, তা ছিল চরম উদ্দেশ্য প্রণোদিত। ক্ষমতার অলিন্দে থাকা নির্দিষ্ট কিছু গোষ্ঠী এবং তাদের দোসররা এই সাধারণ ভুলটিকে লুফে নেয়। তারা প্রচার করতে শুরু করে, যে দলটি এতদিন সরকারি সুযোগ সুবিধার বিরোধিতা করে এসেছে, আজ তারাই ঘরের ওয়াশিং মেশিনের জন্য ব্যাকুল। এই চটকদার ট্রোল এবং ভণ্ডামির তকমা দিয়ে পুরো দলটিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়। কিন্তু এখানেই শেষ নয়। এই সস্তা কাদা ছোড়াছুড়ির খেলায় সবচেয়ে বেশি অতি উৎসাহী ভূমিকা পালন করতে দেখা যায় এমন কিছু মুখকে, যাদের নিজেদের রাজনৈতিক অবস্থানই আজ প্রশ্নের মুখে। বিশেষ করে বিএনপির অভ্যন্তরে নতুন করে আলোচনায় আসা রাশেদ খানের মতো চরিত্ররা যখন এই ট্রোলের পালে হাওয়া দিতে শুরু করেন, তখন বিষয়টি আর কেবল সাধারণ সমালোচনা থাকে না, তার রূপ নেয় এক গভীর রাজনৈতিক প্রতিহিংসায়। তবে নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল, যার জন্য অপেক্ষা করছিল পুরো সংসদ ভবন। পরদিন সংসদের অধিবেশন শুরু হতে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম হয়, যিনি নিজেকে দেশের অন্যতম সেরা আইনজ্ঞ এবং বাকপটু ব্যারিস্টার হিসেবে দাবি করেন, সেই আন্দালিব রহমান পার্থ খোদ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে গতকালের সেই ঘটনাটি নিয়ে কথা বলতে শুরু করেন। কিন্তু তার বলার ধরন কোনো সুস্থ সংসদীয় বিতর্ক ছিল না। তিনি চরম উপহাস এবং কটাক্ষের সুরে ওই জামায়াত সাংসদকে আক্রমণ করতে শুরু করেন। তার সেই বক্তব্য শুনে গ্যালারিতে বসার অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্ময়ে মাথায় হাত দিয়ে ভাবছিলেন, একজন সংসদ সদস্যের ন্যূনতম কমন সেন্স বা সংসদীয় শিষ্টাচার কি ক্ষমতার দম্ভে এভাবে লোপ পেতে পারে? পার্থের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি ছিল চরম অহংকারী এবং অসম্মানজনক। তিনি সংসদে দাঁড়িয়ে ঘোষণা করতে শুরু করেন তিনি নিজেই ওই সাংসদকে ওয়াশিং মেশিন কিনে দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে ফ্ল্যাটের পর্দা এনে দেবেন, আর দেশের প্রধানমন্ত্রী তার পুরো সংসার গুছিয়ে দেবেন। একটি দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এমন চরম আপত্তিকর, অশালীন এবং উপহাসমূলক নাটক করা যায় কিনা, সেই সাধারণ বোধটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন এই ব্যারিস্টার। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন এই কুৎসিত বক্তব্য চলাকালীন পেছনের সারিতে বসা ক্ষমতার শীর্ষবিন্দু অর্থাৎ স্বয়ং প্রধানমন্ত্রীকেও মৃদু হাসতে দেখা যায়। এটি কোনো নীতিগত যুদ্ধ ছিল না, এটি ছিল মূলত একজন নির্বাচিত প্রতিনিধির আত্মসম্মানে আঘাত এনে প্রকাশ্য সংসদে তাকে নগ্নভাবে অবমাননা করার এক কুৎসিত মহড়া। কিন্তু প্রশ্ন জাগে, ব্যারিস্টার পার্থ কেন হঠাৎ এতটা মরিয়া হয়ে উঠলেন? কেন তাকে একজন সহকর্মীকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং তার রাজনৈতিক ইতিহাসের ধূসর পাতাগুলো উল্টাতে হবে। সত্য হলো, আন্দালিব রহমান পার্থ যে নাম সর্বস্ব দলটির নেতৃত্ব দেন এবং যার তিনি চেয়ারম্যান, দেশের সাধারণ মানুষের বড় একটা অংশ সেই দলের নাম আদৌ জানে কিনা তা নিয়ে চরম সন্দেহ রয়েছে।
আজ তিনি সংসদে যে আসনটিতে বসে এত বড় বড় কথা বলছেন, সেই আসনটিও তিনি পেয়েছিলেন মূলত বিএনপির রাজনৈতিক দাক্ষিণ্য এবং করুণার ওপর ভর করে। এর চেয়ে বড় ঐতিহাসিক ট্র্যাজেডি আর কি হতে পারে? আরো গভীরে গেলে দেখা যায়, বিগত স্বৈরাচারী শাসনের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সুবাদে, অর্থাৎ স্বয়ং শেখ হাসিনার আপন জামাই হওয়ায় দীর্ঘ 17 বছরের সেই ফ্যাসিবাদের অন্ধকার রাজত্বের পার্থ নিজে অত্যন্ত আরাম, আয়েশ এবং নিরাপদে দিন কাটিয়েছেন। স্বৈরাচারের ভয়ে সেই অন্ধকার সময়ে তিনি নিজের রাজনৈতিক জোট এবং বিএনপিকেও মাঝপথে ফেলে পালিয়ে গিয়েছিলেন এবং তৎকালীন গণমাধ্যমে বিএনপিকে একটি ব্যর্থ দল হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়েছিলেন। আর আজ সেই চরম সুবিধাবাদী এবং কাপুরুষোচিত ইতিহাসের মালিক হয়ে তিনি কিনা জামায়াতে ইসলামীর মতো একটি দীর্ঘ লড়াই, চরম আত্মত্যাগ এবং সুশৃঙ্খল দলকে মহান সংসদে দাঁড়িয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখাচ্ছেন। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কিছুদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহের কাছে যেভাবে তিনি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক ডলা খেয়েছিলেন, তারপর থেকেই হয়তো তার ভেতরের অহংকারের বেলুনটি ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই ক্ষোভ এবং নিজের অস্তিত্ব সংকটের কারণেই কি তিনি আজ সংসদে এই সস্তা নাটক করে সস্তা হাততালি পাওয়ার চেষ্টা করছিলেন? তিনি হয়তো ভেবেছিলেন এই ধরনের উগ্র ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তিনি ক্ষমতার শীর্ষ মহলের গুডবুকে নিজের নাম লেখাবেন এবং নিজেকে একচ্ছত্র নায়ক হিসেবে জাহির করবেন। কিন্তু অহংকারের এই বেলুন আজ আর বেশি সময় টিকতে দেয়া হলো না। ব্যারিস্টার পার্থের এই ধৃষ্টতা এবং সীমালঙ্ঘন দেখার সাথে সাথে স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ আর চুপ থাকতে পারলেন না। কোনো ধরনের রাগঢাক না রেখে একদম সরাসরি এবং অত্যন্ত কঠোর ভাষায় তিনি পার্থকে থামিয়ে দেন। মেজর হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত অনমনীয় ভাষায় পার্থকে উদ্দেশ্য করে বলেন, সংসদের সরকারি ফ্ল্যাটের জন্য ওই সাংসদ ওয়াশিং মেশিন বা ওভেনের চেয়ে কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলেননি। তাই বলে আপনি সংসদে দাঁড়িয়ে থিয়েটার করে বলবেন যে আপনি এটা কিনে দিবেন, অমুক সেটা কিনে দেবে। এসব সস্তা সিনেমার ডায়লগ দিয়ে আপনি একজন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে কক্ষের ভেতর অসম্মান করতে পারেন না। তিনি এমন কোনো দেশদ্রোহী বা গর্হিত অপরাধ করেননি যার জন্য তাকে এভাবে গণ আদালতের মতো করে উপহাস করতে হবে। হাউস স্পিকারের এই একটি মাত্র বজ্র কঠিন ধমক আর কঠোর রুলিং এর মুহূর্তের মধ্যে ব্যারিস্টার পার্থের সমস্ত অহংকার, চাতুর্য আর রাজকীয় ভাবখানা ধুলোয় মিশে যায়। যে মানুষটি কয়েক সেকেন্ড আগেও নিজেকে অপরাজেয় ভাবছিলেন, স্পিকারের সেই আইনি ও নৈতিক চরের পর তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ঘটনার পর কি আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির এই সস্তা কাদা ছোড়াছুড়ির প্রবণতা বন্ধ হবে, নাকি ক্ষমতার অলিন্দে থাকা মানুষেরা নিজেদের স্বার্থে বারবার এভাবেই আইনসভাকে ব্যক্তিগত ক্ষোভ মেটানোর মঞ্চ বানাতে থাকবে? ক্ষমতার এই দম্ভ আর কতদিন টিকবে তা সময়ই বলে দেবে।